আশা করি ভালো আছো। আজকে আমরা সমানুতা সম্পর্কে আলোচনা করব। মূলত জৈব যৌগের সমানুতা সম্পর্কে আলোচনা করা হবে। তো জৈব যৌগের সমানুতা সম্পর্কে ভালো মতো জানতে গেলে বা বুঝতে গেলে তোমাদেরকে নামকরণ সম্পর্কে একটু দক্ষ হতে হবে। কারণ একটা যৌগ আর একটা যৌগের থেকে ভিন্ন কিনা এটা আমরা তার নাম থেকে কিন্তু বুঝতে পারবো। তো এই জন্য আমি গত টিউটোরিয়ালে তোমাদের নামকরণ সম্পর্কে যেটা দেখিয়েছিলাম, এর আগের টিউটোরিয়ালটাতে তোমরা একটু দেখে নিও নামকরণ সম্পর্কে। আর যদি দেখে থাকো তাহলে অনেক ধন্যবাদ। তো আমরা প্রথমে একটু শুরু করি যে আসলে সমানুতা কাকে বলে। তো সমানুতার সংজ্ঞায় বলা হচ্ছে যে একাধিক যৌগের যদি আণবিক সংকেত একই হয় কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তাদের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, তখন ওই যৌগগুলোকে পরস্পরের সমাণু বলা হয়। আর এই সমাণুগুলোর গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে কিংবা গাঠনিক সংকেতে মূলকগুলোর স্থানিক বিন্যাস ভিন্ন হওয়ার কারণে এদের যে ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হচ্ছে, এই ধর্মটাকেই মূলত বলা হচ্ছে সমানুতা। তাহলে সমানুতা হচ্ছে যখন অণুগুলোর আণবিক সংকেত একই হয়, একাধিক অণু যখন আণবিক সংকেত একই হয় কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয় কিংবা গাঠনিক সংকেতের মূলকগুলোর অবস্থান ভিন্নতার কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য হওয়াটাকেই বলা হচ্ছে সমানুতা। তো এই যে এখানে একটা সংজ্ঞা একটা দেয়া আছে, এই সংজ্ঞাটাতে মূলত আমরা কয়েকটা বিষয় একটু মাথায় রাখবো। সেটা হচ্ছে এরকম যে এখানে খেয়াল করে দেখো, যৌগের আণবিক সংকেতগুলো একই হবে, এক এবং অভিন্ন, কিন্তু কি হবে, গাঠনিক সংকেত যখন লেখা হবে তখন অনুস্থ পরমাণুর ত্রিমাত্রিক স্থানিক বিন্যাস ভিন্ন হবে। হওয়ার ফলে কি হবে, এদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য দেখা যাবে। ঠিক আছে, পার্থক্য দেখা যাবে। পার্থক্য দেখা গেলে কি হবে, তখন এদেরকে এই অণুগুলোকে পরস্পরের সমাণু বলা যাবে। ঠিক আছে। আর এই সমাণুগুলোর এরূপ ধর্ম বলতে এদের গঠন ভিন্ন হওয়ার কারণে যে এদের ভৌত এবং রাসায়নিক মধ্যে পার্থক্য হচ্ছে সেইটাকে মূলত বলা হচ্ছে সমানুতা। তাই সমানুতাকে আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি যে একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগগুলোর গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয়, এই ধর্মটাই হচ্ছে সমানুতা। যেমন সমানুতার এখানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা শুরু করতে পারি। মনে করা যাক যে একটা যৌগের আণবিক সংকেত হচ্ছে এরকম যে C3H6O। তো এই যে আণবিক সংকেতটা যে আছে, এই আণবিক সংকেত দিয়ে সম্ভাব্য যে সমাণুগুলো সম্ভব তার মধ্যে এখানে দুইটা সমাণুকে দেখানো হয়েছে। এটা একটা সমাণু আর এটা একটা সমাণু। এই সমাণু দুইটাতে দেখা যাচ্ছে প্রত্যেকটাতে 3টা করে কার্বন, 6টা করে হাইড্রোজেন এবং একটা করে অক্সিজেন আছে। কিন্তু এদের গঠনের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে CHO কিন্তু এখানে হচ্ছে CO, মানে গঠনটা একটু ভিন্ন। ফলে হচ্ছে কি, এদের স্ফুটনাঙ্কের মান এটার হচ্ছে 49°C আর এটার হচ্ছে 56°C, অর্থাৎ এদের ভৌত ধর্মের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। তাহলে এই যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতে এদের গঠনটা ভিন্ন হওয়ার কারণে এদের ভৌত ধর্মের ভিন্নতা আসতেছে। আবার আমরা যদি বলি তাহলে বলা যায় যে এই যৌগগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু বলি, মনে হয় টলেন বিকারকের সাথে যদি আমরা চিন্তা করি, এটা আপাতত মাথায় নেওয়ার প্রয়োজন নাই যে টলেন বিকারক কি বা কিভাবে কাজ করে। তো টলেন বিকারকের সাথে বিক্রিয়া, বিকারকের সাথে বিক্রিয়া, টলেন বিকারকের সাথে যদি আমরা বিক্রিয়া চিন্তা করি তাহলে দেখব বিকারকের সাথে এই যৌগটা বিক্রিয়া দেয়, এই যৌগটা বিক্রিয়া দেয়, কিন্তু এই যৌগটা আবার বিক্রিয়া দেয় না। আবার যদি আমরা হ্যালোফর্ম বিক্রিয়ার কথা যদি বিবেচনা করি, হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া, তাহলে দেখব যে এবার এই যৌগটা বিক্রিয়া দিচ্ছে না কিন্তু এই যৌগটা বিক্রিয়া দিচ্ছে। তাহলে এই যে এই উভয় যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন হওয়ার কারণে এদের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। তো টলেন বিকারকের সাথে বিক্রিয়া এবং হ্যালোফর্ম বিক্রিয়া কি, এগুলো নিয়ে মাথা ঘামার কোনো প্রয়োজন নাই। এগুলো আমরা অ্যালডিহাইড নিয়ে অনেক ডিটেলস পড়বো, তখন এগুলো পানির মতো সহজ মনে হবে। তো এই এদের আণবিক সংকেত একই হচ্ছে কিন্তু গাঠনিক সংকেতে এদের ভিন্ন থাকার কারণে এদের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। তো এই দুইটাকে এই জন্য বলা হচ্ছে পরস্পরের সমাণু, এটা সমাণু বলা হচ্ছে। আর এই সমাণু দুইটার গঠনটা ভিন্ন হওয়ার কারণে যে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে, এই ঘটনাটাকে মূলত বলা হচ্ছে সমানুতা। তো আশা করি সমানুতা কি জিনিস তোমরা বুঝতে পারছো। এখন আমরা সমানুতার প্রকারভেদ পড়ব।
সমানুতার প্রকারভেদ সমানুতাকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি। সমানুতাকে প্রথমত দুই ভাগে ভাগ করে নেওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে গাঠনিক সমানুতা আর একটা হচ্ছে স্তরের সমানুতা বা স্থানিক সমানুতা। প্রথমত দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে গাঠনিক সমানুতা আর একটা হচ্ছে স্থানিক বা স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতা। তাহলে সমানুতাকে প্রথমত দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে গাঠনিক সমানুতা আর একটা হচ্ছে স্টেরিও সমানুতা। আবার গাঠনিক সমানুতাকে 5 ভাগে ভাগ করা যায়। 5 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগগুলো? সেগুলো হচ্ছে প্রথমত হচ্ছে চেইন সমানুতা, চেইন বা শাখা সমানুতা। 2 নম্বরে হচ্ছে কার্যকরী মূলক সমানুতা, কার্যকরী মূলক সমানুতা। 3 নম্বরে হচ্ছে অবস্থান সমানুতা, অবস্থান সমানুতা। 4 নম্বরে হচ্ছে মেটামারিজম, আর 5 নম্বরে হচ্ছে টটোমারিজম। 5 নম্বরে হচ্ছে টটোমারিজম, টলেন বিকার হলে হবে টটোমারিজম, টটোমারিজম। তাহলে গাঠনিক সমানুতা এরকম 5 প্রকার হয়। আমরা সব প্রত্যেক প্রকারের আবার বিস্তারিত করব। অন্যদিকে স্টেরিও সমানুতাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক সমানুতা, ঠিক আছে। আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমানুতা, আলোক সক্রিয় সমানুতা। তাহলে স্টেরিও সমানুতাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমানুতা। তো এর মধ্যে আবার জ্যামিতিক সমানুতা আবার দুই রকম হয়। একটা হচ্ছে সিস সমানু হয় আর একটা হচ্ছে ট্রান্স সমানু হয়। কে সিস কে ট্রান্স, কেন সিস কেন ট্রান্স, ওটা আমরা দেখবো। আর আলোক সক্রিয় সমানুগুলো দুই রকম ভাবে প্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে ডি সমানু হয়, ডি সমানু, আর একটা হচ্ছে এল সমানু হয়, এল সমানু হয়। তো আমরা যখন এগুলো সম্বন্ধে ডিটেলস জানবো তখন ডি কি, এল কি, সিস কি, ট্রান্স কি, এগুলো আমরা দেখবো। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে গাঠনিক সমানুতাগুলো যা আছে, স্ট্রাকচারাল আইসোমারিজম, স্ট্রাকচারাল আইসোমারিজম, এই সম্পর্কে এখন আমরা একটু ডিটেলস দেখবো। আমরা একটু দেখি স্ট্রাকচারাল আইসোমারিজম গুলোর ডিটেলস কিরকম। তো প্রথমত কথা হচ্ছে শিকল সমানুতা বা শাখা সমানুতা। তো শিকল সমানুতা বা শাখা সমানুতার ক্ষেত্রে বলা হচ্ছে যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতে কেবল শাখার ভিন্নতা পরিলক্ষিত হয়, তাদেরকে কিন্তু বলা হচ্ছে শিকল সমানুতা বা শাখা সমানুতা। সেটা কি রকম আমরা কিছু উদাহরণ সহযোগে একটু দেখি। যেমনটা মনে করা যাক CH3 CH2 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 CH3, এটা একটা যৌগ। এর নাম আমরা একটু পরে বলছি, এই জন্য কিন্তু আমাদের কিন্তু নামকরণ জানতে হবে। 2 নম্বরে আমরা বলতে পারি CH3 C CH3 H CH2 CH3, এরকম একটা হতে পারে। অথবা 3 নম্বরে আমরা বলতে পারি যে CH3 C CH3 CH3 এবং CH3। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে যে যৌগগুলো লেখা হয়েছে প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে কিন্তু 5টা করে কার্বন আছে এবং 12টা করে হাইড্রোজেন আছে। অর্থাৎ প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে আণবিক সংকেত একই, সেটা হচ্ছে C5H12। কিন্তু আমরা যদি এদের গাঠনিক সংকেত খেয়াল করি তাহলে দেখব
এই গাঁথনি সংকেতে এই প্রথম যৌগটাতে কোনো শাখা নেই, যেহেতু কোনো শাখা নেই তাই এইটাকে মূলত বলা হয় এন পেন্টেন বলা যায়, এন পেন্টেন। আর দ্বিতীয় যৌগটাতে দেখা যাচ্ছে যে একদিকে একটা শাখা আছে, তো প্রান্তে যদি একদিকে একটা শাখা থাকে সেগুলোকে মূলত বলা হচ্ছে আইসো। তো এই যৌগটার তোমার উদ্ভূত বা জাত পণ্ডিতে যে নামটা হচ্ছে সেটা হচ্ছে আইসোপেন্টেন, আইসোপেন্টেন। আর এই যৌগটাতে দেখা যাচ্ছে যে একই দিকে একই কার্বনের দুইটা শাখা আছে, এটার নাম হচ্ছে মূলত নিও, এটা হচ্ছে নিও পেন্টেন। তো সবগুলোই পেন্টেন, যেহেতু 5 কার্বন তাই পেন্টেন, যদিও এর ইউপ্যাক নাম আলাদা। আমরা ইউপ্যাক নাম যদি একটু বলি তাহলে এভাবে বলা যায়। এখানে এইগুলো বলা হচ্ছে কারণ এন, আইসো বা নিও এগুলো সম্পর্কে তোমরা এর আগে জানো না, এই জন্য এগুলো একটু পরিচয় করে দেওয়া। আমরা একটা বিষয় মাথায় রাখবো যে যদি যদি কোনো শাখা না থাকে তাহলে হচ্ছে নর্মাল, আর যদি একদিকে একটা মিথেনমূলক যুক্ত শাখা থাকে তাহলে হচ্ছে আইসো, আর যদি একদিকে যদি দুইটা শাখা থাকে তাহলে হচ্ছে নিও। তো এগুলোর ইউপ্যাক যদি আমরা নাম বলি তাহলে এটার নাম হচ্ছে শুধু পেন্টেন, এই যৌগটার নাম হচ্ছে শুধু পেন্টেন, হচ্ছে পেন্টেন। আর এই যৌগটার নাম হচ্ছে স্বাভাবিকভাবে এই দিকে নাম্বারিং করতে হবে, তাহলে হচ্ছে 2 মিথাইল 2 মিথাইল 2 মিথাইল METHYL 2 মিথাইল মিথেন প্রোপেন বিউটেন, বিউটেন। আর এখানে যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে 2 হ্যাঁ ডাইমিথাইল ডাইমিথাইল বিউটেন। আচ্ছা সরি প্রোপেন, 2 ডাইমিথাইল মিথেন প্রোপেন, প্রোপেন। তো যাই হোক, এগুলো হচ্ছে ইউপ্যাক নাম, এগুলো হচ্ছে প্রচলিত নাম। তো এই যৌগগুলোর মধ্যে একটা বিষয় খেয়াল করা যাচ্ছে যে এদের আণবিক সংকেত একই কিন্তু গাঁথনির সংকেতে শুধু এদের শাখার ভিন্নতা আছে, তাই এদের কিন্তু শাখা শিকল বলা হয়। এখন শাখা শিকল যে শুধু এই রকম যৌগগুলোরই হবে এমনটা না, এরকম যৌগগুলো কিন্তু শাখা শিকল হতে পারে। যেমন আমরা দুইটা যৌগ দেখি, সে একটা যৌগ হচ্ছে এরকম যে CH3 CH CH3 আর হচ্ছে CH2OH। আর একটা যৌগ হচ্ছে এরকম যে CH3 CH2 CH2 আর হচ্ছে CH2 CH3। CH3 তো না, 1 2 3 4 4 করে 1 2 3 4, এইটা হচ্ছে OH। এখানে একটা মনে করা যায় একটা হচ্ছে OH। তাহলে আমরা যদি এই দুইটা যৌগ যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে এখানে 4টা কার্বন আছে, অর্থাৎ কার্বন 4টা, হাইড্রোজেন 3 3 6 আর 7 আর 2 হচ্ছে 9 আর 10, 10টা হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন আছে। এর ক্ষেত্রেও 4টা কার্বন, 3 2 5 আর 2 হচ্ছে 7 আর 2 9 আর 10টা হাইড্রোজেন একটা অক্সিজেন। তার মানে এই উভয় যৌগে কিন্তু এদের এই উভয় যৌগের আণবিক সংকেত একই, উভয় যৌগের আণবিক সংকেত একই। কিন্তু যদি আমরা গাঠনিক সঙ্গে যদি খেয়াল করি তাহলে দেখবো যে এই যৌগটাতে একটা শাখা আছে, এই যৌগটাতে একটা শাখা আছে কিন্তু এই যৌগে কিন্তু কোনো শাখা নেই। তার মানে এই যৌগ দুইটার মধ্যে কিন্তু শাখার ভিন্নতা আছে, তার মানে এরাও কিন্তু শাখা শিকল। তাহলে বলা হচ্ছে যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতে শাখার ভিন্নতা লক্ষ্য করা যায়, তারাই হচ্ছে শাখা শিকল। আচ্ছা, এবার আমরা দেখবো কার্যকরীমূলক সমানুতা কাকে বলে। তো কার্যকরীমূলক সমানুতার ক্ষেত্রে আমরা ছোট একটা উদাহরণ দিয়ে শুরু করি। মনে করা যাক সেটা হচ্ছে এরকম যে C4H8O, এটা একটা আণবিক সংকেত। এই আণবিক সংকেত থেকে যে যৌগগুলো হতে পারে, যৌগগুলো এরকম হতে পারে CH3 CH2 CH2 CHO। তাহলে এখানে কার্বন হচ্ছে 1 2 3 4টা, হাইড্রোজেন 3 2 5 6 7 আর 8টা এবং অক্সিজেন একটা। আচ্ছা, এরকম একটা হতে পারে। আবার হয়তোবা এরকম একটা হতে পারে, সেটা হচ্ছে যে CH3 CH2 CO CH2 CH3। এখানে কয়টা হলো? 5টা হয়ে গেছে না? তাহলে আমরা একটা হাইড্রোজেনটা কমিয়ে দেই, এখান থেকে একটু কমিয়ে দেই, এখানে একটা 3 হচ্ছে। এই যৌগে কিন্তু 1 2 3 4 4টা কার্বন, 3 2 5 আর 3 হচ্ছে 8টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন।
আবার আর একটা যৌগ হয়তো বা লেখা যেত, সেটা হচ্ছে এরকম যে CH3 CH ডবল বন্ড CH CH2 OH। এই যৌগটাতে দেখো 1 2 3 4 চারটা কার্বন, 3 আর একে 4 আর একে 5 আর 2 এ 7 আর একে 8টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। তাহলে এই যে আমি যে তিনটা যৌগ লিখলাম, আরো যৌগ লেখা যাবে, তার মধ্যে আমি তিনটা শুধু যৌগ লিখলাম। এই যৌগ তিনটা যদি আমি দেখি তাহলে দেখবো এই যৌগটাতে কার্যকরমূলক হচ্ছে CHO, এই যৌগটাতে কার্যকরমূলক হচ্ছে CO, এবং এই যৌগটাতে কার্যকরমূলকটা হচ্ছে ইন এবং OS, দুইটা কার্যকরমূলক আছে। তাহলে এই যে যৌগগুলোতে এদের প্রত্যেকের আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত আমরা যখন লিখলাম তখন দেখা যাচ্ছে যে এদের কার্যকরী মূলকগুলো ভিন্ন। তাহলে আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেতে যখন কার্যকরী মূলক যখন ভিন্ন হয় তখন এই যৌগগুলোকে পরস্পরের কার্যকরী মূলক সমাণু বলে। আর এদের এই যে কার্যকরী মূলক ভিন্ন হওয়ার কারণে এদের বিক্রিয়ার মধ্যে যে ভিন্নতা লক্ষ্য করা যায় বা রাসায়নিক বৈশিষ্ট্য ভিন্নতা লক্ষ্য করা যায় বা ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয়, এই ঘটনাটাকে বলা হচ্ছে কার্যকরী মূলক সমানতা। তাহলে কার্যকরী মূলক সমাণুগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মের যে পার্থক্য থাকে, এই ধর্মটাকে বলা হচ্ছে তাদের কার্যকরীমূলক সমানতা। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যদি ছোট্ট একটা বিষয় খেয়াল করি তাহলে দেখবো, আর একটা যৌগ একটু লিখি। মনে করা যাক একটা আণবিক সংকেত হচ্ছে এরকম যে C3H 6 আর 2 হচ্ছে 8, তারপর হচ্ছে O। এখান থেকে আমরা যে যৌগগুলো পাবো সেগুলো এরকম হতে পারে যে CH3 CH2 CH2 OH, 3 2 5 আর 2 7 আর 8 হাইড্রোজেন, 1 অক্সিজেন, 3 কার্বন। আচ্ছা, আবার এরকম হতে পারে, মনে করা যাক যে CH3O এবং CH2 CH3। তো স্পষ্ট দেখা যাচ্ছে যে এই যৌগের কার্যকরী মূলক হচ্ছে OH, কিন্তু এই যৌগের কার্যকরী মূলক হচ্ছে ইথার। তাহলে যেহেতু এই যৌগের কার্যকরী মূলক হচ্ছে ইথার, তাই আমরা একটা কথা বলতে পারি যে এরা পরস্পর কিন্তু হচ্ছে কার্যকরীমূলক সমান। আচ্ছা, আমরা এখানে আর একটা সমাণু সম্পর্কে শিখবো, সেটা হচ্ছে যে অবস্থান সমানতা। এই যে অবস্থান সমানতার কথা যে বলছে, অবস্থান সমানতা কি? অবস্থান সমানতার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্যকরীমূলক একই হবে, তবে কার্যকরীমূলকের অবস্থান ভিন্নতার কারণে যে সমানতার সৃষ্টি হবে তাকে বলা হবে অবস্থান সমাণু। আর এই অবস্থান সমাণুগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় সেটাকে বলা হবে অবস্থান সমানতা। তাহলে অবস্থান সমাণু কি জিনিস আমরা যদি দেখি তাহলে দেখবো, এখানে যেমন ওয়েস্টটা আছে এই জায়গায়, এবং আমরা যদি নামকরণটা করি তাহলে বলা যায় যে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2, এটা হচ্ছে 3। তো স্বাভাবিকভাবে সেই হিসাবে এই যৌগটার নাম হচ্ছে যে মিথেন ইথেন প্রোপেন, তাহলে হচ্ছে প্রোপ, হ্যাঁ হচ্ছে প্রোপান, প্রোপান 1 অল। এই যৌগটা হচ্ছে প্রোপান 1 অল। কিন্তু আমরা যদি আরেকটা যৌগ খেয়াল করি, মনে করা যাক এইরকম যে CH3 CH, এখানে একটা OH দেওয়া হচ্ছে আর এখানে একটা CH3 লেখা হবে। তো এই যৌগটার ক্ষেত্রেও দেখো 3 3 6 আর 2 8 হাইড্রোজেন, 1 অক্সিজেন, সবই একই রকম। তো এই যৌগটার ক্ষেত্রে নামকরণটা যদি আমরা করি, যে কোনো একদিকে শুরু করা যায় 1 2 3, এই যৌগটার নাম হচ্ছে প্রোপান, হ্যাঁ প্রোপান 2 অল। তো যেহেতু এই যৌগ এবং এই যৌগের নাম ভিন্ন, তাই আমরা বলতে পারি এই যৌগ দুইটাও ভিন্ন, কিন্তু এই উভয় যৌগের আণবিক সংকেত কিন্তু একই, উভয় যৌগের আণবিক সংকেত একই। এখন এই দুইটা কিন্তু পরস্পর কার্যকরীমূলক সমাণু কিন্তু নয়। কেন কার্যকরীমূলক সমাণু নয়? তার কারণ হচ্ছে যে এই উভয় যৌগের ক্ষেত্রে কার্যকরীমূলক একই, এবং তা হচ্ছে কিন্তু OS। তো যেহেতু উভয় যৌগের কার্যকরীমূলক একই, তাই এরা কার্যকরীমূলক সমাণু নয়। তবে একটা বিষয় খেয়াল করা যাচ্ছে যে এই যৌগটাতে কার্যকরীমূলকটা হচ্ছে 1 নম্বর কার্বনে, আর এই যৌগটাতে কার্যকরীমূলকটা হচ্ছে 2 নম্বর কার্বনে। সুতরাং আমরা বলতে পারি এই দুইটা যৌগ পরস্পর হচ্ছে অবস্থান সমাণু। এটা হচ্ছে অবস্থান সমাণু। তাহলে অবস্থান সমাণুটা কি জিনিস? যখন একই কার্যকরীমূলক বিশিষ্ট যৌগগুলোর ক্ষেত্রে কার্যকরীমূলকের কেবল অবস্থানের ভিন্নতা লক্ষ্য করা যায়, তখন তাদেরকে বলা হচ্ছে অবস্থান সমাণু। আচ্ছা, এখন এই হচ্ছে কার্যকরীমূলক সমাণু এবং অবস্থান সমাণুর মধ্যে পার্থক্য। তাহলে আমরা একটা বিষয় মাথায় রাখবো যে যখন আণবিক সংকেত একই হবে কিন্তু গাঠনিক সংকেতে কেবল কার্যকরীমূলকের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যাবে, তখন তাদেরকে পরস্পরের কার্যকরীমূলক সমাণু বলা হচ্ছে।
আর আণবিক সংকেত একই হবে, কিন্তু গাঠনিক সংকেতে কার্যকরীমূলকও একই, কিন্তু কার্যকরীমূলকের অবস্থান ভিন্নতা দেখা যাবে, তখন তাদেরকে অবস্থান সমাণু বলা হবে। আর এই অবস্থান সমানতার কারণ, সমাণুগুলোর যে ভৌত এবং রাসায়নিক মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, সেইটা হচ্ছে মূলত তাদের অবস্থান সমানতা। তো আমরা আর একটা সমাণু দেখবো, সেটা হচ্ছে মেটামারিজম। তো মেটামারিজম কি জিনিস, সেটা হচ্ছে যে মেটামারিজমের সংজ্ঞায় বলা হচ্ছে যে কার্যকরীমূলকের উভয় পাশে, মনে করা যায় যে এটা একটা ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। এখন এই যে ফাংশনাল গ্রুপটা যে আছে, এই ফাংশনাল গ্রুপটার উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা, হ্যাঁ, এটা মনে হচ্ছে বাম পাশ আর এটা হচ্ছে ডান পাশ, এই উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতার উদ্ভব হয়, সেগুলোকে মূলত বলা হচ্ছে মেটামার বলা হয়। আর কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্নতার কারণে এদের যে ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, সেটাকে বলা হচ্ছে মেটামারিজম। তো একটা বিষয় হচ্ছে যে এই ফাংশনাল গ্রুপ কারা, সবাই কি মেটামারিজম দেখাবে, আমাদেরকে মূলত এটাই জানতে হবে। তাহলে ফাংশনাল গ্রুপের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্নতা, উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা, কার্বন সংখ্যার ভিন্নতা যদি থাকে, তাহলে তাদেরকে মেটামার বলা হয়। আর তাদের মেটামারগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে যে পার্থক্য দেখা যায়, সেটাকে হচ্ছে মেটামারিজম। এখন কোন ফাংশনাল গ্রুপগুলো মেটামারিজম দেখাবে, সেটা আমাদেরকে জানতে হবে। এটা স্পষ্ট মনে রাখো, তিনটা ফাংশনাল গ্রুপ মেটামারিজম দেখাবে। এক, এইরকম কিটোনিক মূলক। দুই, এইরকম ইথারীয় মূলক। তিন, এইরকম সেকেন্ডারি অ্যামিন গুলো। তাহলে এইটা হচ্ছে কে, এটা হচ্ছে কিটোন। কিটোন গুলো দেখাতে পারে মেটামারিজম, কিটোন গুলো দেখাবে। দুই নম্বর হচ্ছে ইথার গুলো মেটামারিজম দেখাবে। আর কে দেখাতে পারে, সেকেন্ডারি অ্যামিন গুলো দেখাতে পারে, সেকেন্ডারি অ্যামিন গুলো এটা দেখাতে পারে। আসলে এখানে সুন্দর একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কি দেখো, আমরা যদি একটা বিষয় খেয়াল করি, তাহলে দেখবো যে প্রতি ক্ষেত্রে এই প্রত্যেকটা কার্যকরীমূলক কিন্তু হচ্ছে দ্বিযোজী, এরও যোজনী দুই, এরও যোজনী দুই, এবং এটাও কিন্তু যোজনী কিন্তু হচ্ছে দুই। তাহলে যে সকল কার্যকরীমূলকের মূলত দুই যোজী হয়, তাদের যোজনীর উভয় পাশে যদি কার্বন সংখ্যার ভিন্নতা দেখা যায়, তাহলে কিন্তু আমরা মেটামরিজম পাবো। যেমনটা দেখো, একটা যৌগ নিয়ে একটু যদি আমরা উদাহরণ দিয়ে শুরু করি, মনে করা যাক একটা যৌগ হচ্ছে এরকম যে CH3, হ্যাঁ, তারপর হচ্ছে CO, তারপর মনে করা যে CH2, তারপর হচ্ছে CH2 CH3। আর একটা যৌগ হয়তো বা এরকম হতে পারতো, সেটা হচ্ছে এরকম যে CH3 CH2 CO CH2 CH3। এই যৌগ দুইটার ক্ষেত্রে আমরা যদি হিসেব করি, তাহলে আমরা দেখব প্রতি ক্ষেত্রে কার্বন হচ্ছে 1 2 3 4 5টা, কার্বন 5টা, হাইড্রোজেন 3 2 5 6 7 আর 3 হচ্ছে 8টা, এবং অক্সিজেন একটা। এখানে কিন্তু তাই আছে, কিন্তু মূল যে পার্থক্যটা সেটা হচ্ছে যে এখানে এই কার্যকরীমূলকটার সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে এপাশে হচ্ছে একটা কার্বন আর এপাশে হচ্ছে 3টা কার্বন। আর এই যৌগটাকে যদি আমরা দেখি, ওই কার্যকরীমূলক একই, কিন্তু ওর এপাশে হচ্ছে 2টা কার্বন, এপাশে হচ্ছে 2টা কার্বন। তো এই কার্যকরীমূলকের এপাশে 2 আর এপাশে 2 দিয়ে তো তুলনা করা যাবে না। আমরা মূলত এইটার মেটামার, আমরা সেইটা তো তুলনা করছি, আমরা তো একই যৌগের মধ্যে মেটামার বলছি না। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, এখানে কার্যকরীমূলকের এপাশে হচ্ছে একটা কার্বন, এপাশে হচ্ছে 2টা কার্বন, মানে 1 2 হচ্ছে, আর এপাশে এর হচ্ছে 3 কার্বন আর এর হচ্ছে 2 কার্বন। তাহলে এই যে কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্নতার কারণে এদের মধ্যে যে সমানতা সৃষ্টি হচ্ছে, সেইটাকে কিন্তু বলা হচ্ছে মেটামারিজম। এখন মেটামারিজম তোমাদেরকে একটা জায়গায় একটু কনফিউজ করতে পারে, সেটা একটু আলোচনা করা যাক। মনে করা যাক যে একটা যৌগ হচ্ছে এরকম যে CH3 CH ডবল বন্ড CH CH2 CH3, এটা একটা হতে পারে।
অথবা আর একটা যৌগ হতে পারে এরকম যে CH3 CH2 CH2 CH ডবল বন্ড CH2, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 কার্বন, 3 আর একে 4 আর একে 5 আর 2 হচ্ছে 7 আর 3 হচ্ছে 8, 8 হাইড্রোজেন 8 হাইড্রোজেন। এখন এইখানে মনে হতে পারে তোমাদের কাছে যে এখানে দ্বিবন্ধনটা হচ্ছে এইখানে কার্যকরীমূলক আর এখানকার দ্বিবন্ধন হচ্ছে এইখানে, ঠিক আছে? বা এটাকে যদি আমি আরো একটু যদি ক্লারিফাই করার জন্য আমি যদি এভাবে যদি একটু লিখি বিষয়টা স্পষ্ট করার জন্য, যে সে এখানে একটা CH2 দিয়ে আর একটা মনে একটা CH3 দিলাম, হ্যাঁ, আর এখানেও মনে করা যাক যে এই একটু এটাকে একটু বাড়াই দিয়ে আর একটা মনে একটা CH3 দিলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, না তাতে আর একটু সমস্যা হয়ে গেল, আমরা আর একটু কাজ করি, সেটা হচ্ছে যে এখানে একটা 2 দিয়ে আর একটা CH3 দিই, আর এখানে আর একটু কাজ করি, সেটা হচ্ছে যে এইটাকে একটু কেটে দিয়ে এটাকে 2 দিয়ে আর একটা CH3 দিই। দেখো এই দুইটা যৌগের ক্ষেত্রে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কার্যকরীমূলকের জায়গাটা এখানে, এখানে কার্যকরীমূলকের জায়গা এখানে। আমরা যদি এখন নাম্বারিং করি তাহলে হয়তো বা লজিক্যালি এভাবে বলতে পারবো যে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, মানে উভয় কার্বনের এই যে কার্যকরীমূলক হচ্ছে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন। তো আমরা যদি এখন হিসেব করি তাহলে দেখবো যে এই কার্বন কার্বন দ্বিবন্ধনের কার্বন কার্বন দ্বিবন্ধনের এই পাশে হচ্ছে একটা কার্বন আর এ পাশে হচ্ছে চারটা কার্বন, চারটা কার্বন, আর এর এপাশে হচ্ছে তিনটা কার্বন আর এপাশে হচ্ছে দুইটা কার্বন। তাহলে এরা দুজন পরস্পর কি মেটামার? প্রশ্ন হচ্ছে এই দুইটা পরস্পর মেটামার কিনা। অ্যান্সার হচ্ছে যে নো, এই দুইটা মেটামার নয়, এরা মেটামার নয়। এরা তাহলে কি? এরা হচ্ছে মূলত অবস্থান সমানতা। তাহলে আমরা শুধু একটা বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে আমাদের এই যৌগগুলোর মধ্যে থেকে মেটামার শুধু দেখাবে কোনগুলো? মেটামার শুধু দেখাবে এই যে কার্যকরীমূলক কয়টা যে আছে আমাদের, এই কয়টাই শুধু মেটামরিজম দেখাবে। এই কয়টাকে আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? আশা করি যে মেটামরিজম এবং অবস্থান সমাণু মধ্যে পার্থক্য কি তোমরা এটা বুঝতে পারছো? আশা করি বিভ্রান্ত হবে না। এরপরে একটা হচ্ছে টটোমারিজম। তো টটোমারিজম কাকে বলে? বলা হচ্ছে যে টটোমারিজম হচ্ছে একটা গতিশীল সমানুতা। গতিশীল সমানুতা কেন? কারণ এই সমানুতাটা সব সময় এক কার্যকরীমূলক থেকে আরেক কার্যকরীমূলকে পরিণত হয় এবং এরা এইটা পরস্পর উভয়মুখী ভাবে পরস্পর পরিবর্তন হতেই থাকে, কখনোই থামে না। তো টটোমারিজমের সংজ্ঞায় বলা হচ্ছে যে টটোমারিজম হচ্ছে একটা গতিশীল সমানুতা যেখানে এক জাতীয় কার্যকরীমূলক স্বতঃস্ফূর্ত ভাবে আপনা আপনি নিজে থেকে এক জাতীয় কার্যকরীমূলক অন্য আরেক জাতীয় কার্যকরীমূলকে পরিণত হয় এবং উভয়ের মধ্যে একটা সাম্যাবস্থা থাকে, তখন তাদেরকে মূলত টটোমারিজম বলা হয়। সেটা কি রকম? যেমন একটা উদাহরণ দিয়ে একটা শুরু করা যাক। একটা যৌগ মনে করি যে এরকম, যে CH3 CHO, এটার নামটা হচ্ছে ইথানল, ইথানল, ঠিক আছে? এখানে একটা এইরকম একটা কার্যকরী মূলক আছে, এই জন্য এটা যদিও এস সহকারে কার্যকরী মূলকটা হিসাব করা হয়, কিন্তু এখানে কিটো নামটা ডাকার জন্য এইভাবে একটু দেখানো হলো। এটা কিটো ফর্ম অবস্থায় আছে। কোন অবস্থায় আছে? এটা হচ্ছে কিটো ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে এই ইথানলটার কিটো ফর্ম। এইটা কিন্তু আর একটা অবস্থায় যেতে পারে। সেটা কি রকম? এটা আর একটা অবস্থায় যেতে পারে, সেটা হচ্ছে যে CH ডবল বন্ড COH এবং হচ্ছে H। ছোট্ট একটা হিসাব করে দেখো এখানে আসলে কি হচ্ছে, যে এখানে কার্বন হচ্ছে দুইটা C2 আর হাইড্রোজেন হচ্ছে 3 আর একে 4টা, এখানেও 3 আর একে 4টা, 4টা এবং অক্সিজেন হচ্ছে একটা। মানে এই উভয় যৌগের কিন্তু আণবিক সংকেত একই, কিন্তু এই যৌগের কার্যকরী মূলকটা স্বতঃস্ফূর্ত ভাবে এই কার্যকরী মূলকে পরিণত হয়। এখানে কিন্তু একটা দ্বিবন্ধন আছে আর একটা অ্যালকোহলীয় মূলক আছে, তাই এইটাকে বলা হচ্ছে ইনল ফর্ম। হ্যাঁ, এইটার নাম হচ্ছে মূলত 1 2, অর্থাৎ ইথ। নামটা কি হবে? ইউক্যাট নামটা হচ্ছে ইথ, ইথ 1 ইনল, ইনল মানে হচ্ছে ইথিনল। 1 নম্বর কার্বনে যেহেতু দ্বিবন্ধন এবং ওএইচটা আছে,
এইটাকে 1 ইনল বলা যায়। এই যৌগটার নাম হচ্ছে ইথ, 2 কমন থার্ড হচ্ছে ইথ, আর হচ্ছে ইনল, শব্দমূলটা হচ্ছে ইথ 1 ইনল। তো সেটাও কথা না, কথা হচ্ছে যে এখানে যে কার্যকরীমূলকটা, এখানকার কার্যকরীমূলক কিন্তু ভিন্ন। এখন কথা হচ্ছে যদি ভিন্ন হয় তাহলে একে তো আমরা কার্যকরীমূলক সমণু বলতে পারি, কিন্তু এখানে কার্যকরীমূলক সমণু কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ ওই কার্যকরীমূলকের ক্ষেত্রে কিন্তু মূলকগুলো ফিক্সড থাকে, ফলে যৌগগুলো কখনোই এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয় না। কিন্তু এই ক্ষেত্রে এই যৌগগুলো পরস্পর রূপান্তরশীল হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে টটোমারিজম। তাহলে বলা হচ্ছে যে টটোমারিজম একটা গতিশীল সমানতা, যেখানে এক জাতীয় কার্যকরীমূলক স্বতঃস্ফূর্তভাবে আরেক জাতীয় কার্যকরীমূলকে পরিণত হয় এবং উভয়ের মাঝে একটা সাম্যাবস্থা বিরাজ করে, তখন এদেরকে বলা হচ্ছে পরস্পরের টটোমার। আর এই যে এদের ধর্ম মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় সেটাকে হচ্ছে টটোমারিজম। এখন মূল কোশ্চেন হচ্ছে যে কিভাবে বুঝবো কারা টটোমারিজম দেখাবে, কারা টটোমারিজম দেখাবে না। এই টটোমারিজম বুঝার না বুঝার একটা ব্যাপার আছে। টটোমারিজম দেখাবে যদি দুইটা শর্ত পালন করে, ঠিক আছে? তাহলে টটোমারিজম দেখাবে, হ্যাঁ, যদি দুইটা শর্ত পালন করে। শর্ত এক, শর্ত একটা হচ্ছে যে কার্যকরী মূলকে কি থাকতে হবে? কার্যকরী মূলকে, কার্যকরী মূলকে দ্বিবন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনে আবদ্ধ, আবদ্ধ, আবদ্ধ অক্সিজেন অথবা নাইট্রোজেন থাকতে হবে, তাছাড়া কেউ পারবে না। হ্যালোজেন গুলো তৈরিত মান বেশি, কিন্তু হ্যালোজেন গুলো একযোজী, এই জন্য ওটা পারবে না। আর অক্সিজেন দ্বিতীয় সর্বোচ্চ তৈরিত মান, আর নাইট্রোজেন তৃতীয় সর্বোচ্চ তৈরিত মান, এই জন্য পারবে। তাহলে কি হবে? কার্যকরী মূলকে হয় অক্সিজেন থাকবে নতুবা নাইট্রোজেন থাকবে। আর শর্ত দুই, এইটা হচ্ছে যে আলফা হাইড্রোজেন থাকবে, আলফা হাইড্রোজেন থাকবে, আলফা হাইড্রোজেন থাকবে। এই দুইটা শর্ত যদি কোনো কার্যকরী মূলক পছন্দ মানে পূরণ করতে পারে তাহলে সে টটোমারিজম দেখাবে, না পারলে পারবে না। এখন প্রশ্ন হতে পারে যে আলফা হাইড্রোজেনটা আবার কি জিনিস? আলফা হাইড্রোজেন কি জিনিস সেটা একটু দেখো। মনে করা যাক যে এইটা একটা কার্বন, এই কার্বনের সাথে একটা ফাংশনাল গ্রুপ আছে Fu। এই ফাংশনাল গ্রুপটা যে কার্বনটার সাথে থাকে সেই কার্বনটাকে বলা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বন কোনটা? এই ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বনটা থাকে এইটাকে বলা হচ্ছে আলফা কার্বন। আর এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো থাকে সেই হাইড্রোজেন গুলোকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। মানে এখানে তিনটে হাইড্রোজেন আলফা হাইড্রোজেন আছে, এই তিনটি হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা থাকে সেটা হচ্ছে আলফা কার্বন, আর আলফা কার্বনের মধ্যে যে সাথে যে হাইড্রোজেন গুলো থাকে সেগুলো বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। এখন এই আলফা হাইড্রোজেন আবদ্ধ এই কার্বনটার সাথে যে ফাংশনাল গ্রুপ আছে এখানে যদি ত্রিযোজী থাকে তাহলে কিন্তু আমাদের এই তোমার টটোমারিজম দেখায়। যেমন মনে করা যাক আর একটা যৌগ যদি আমি একটু আলোচনা করি, মনে করো যে মিথাইল সায়ানাইড, এরকম তার চেহারা। এখানে কিন্তু শর্ত দুটি কিন্তু পালন করছে। আমি যদি একটু খুলে লিখি তাহলে এইভাবে লেখা যাবে যে এখানে কার্বন, এগুলো হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখানে ফাংশনাল গ্রুপটা কোনটা? ফাংশনাল গ্রুপ হচ্ছে কিন্তু এখানে এইটা, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপ যেহেতু এটা, তাই এই ফাংশনাল গ্রুপের সাথে যে কার্যকরী মূলকটা যে কার্বনটার সাথে যুক্ত আছে এটাকে বলা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বন। আর স্বাভাবিকভাবে এই হাইড্রোজেন গুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। তো আলফা হাইড্রোজেন যে শুধু এটা তা না, এটাও আলফা হাইড্রোজেন, এটাও আলফা হাইড্রোজেন। এখন এইটার মধ্যে যদি টটোমারিজম ঘটে তাহলে যেটা হবে, টটোমারিজম যদি ঘটে বা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে তাহলে হবে কি, CH2 হবে, তারপর এখানে একটা বন্ড হবে, এখানে একটা বন্ড হবে, এখানে দুইটা বন্ড হবে, এখানে হচ্ছে NH হবে। এরকম একটা যৌগ হতে পারে, ঠিক আছে? তাহলে মূল কথা হচ্ছে টটোমারিজম তারাই দেখাবে যারা এই শর্ত দুইটা পালন করবে। কার্যকরী মূলকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে আবদ্ধ অক্সিজেন অথবা নাইট্রোজেন থাকবে আর আলফা হাইড্রোজেন থাকবে, তাহলেই কেবল টটোমারিজম দেখাবে, তাছাড়া টটোমারিজম দেখাবে না। তো এই হচ্ছে মোটামুটি গাঠনিক সমানুতা। আশা করা যায় তোমরা গাঠনিক সমানুতা বুঝতে পারছো। এখন আমরা আণবিক সংকেত থেকে কিভাবে সমাণু লেখা যায় সেই কৌশলটা শিখবো। এটা খুব জরুরি। হ্যাঁ, বিশেষ করে যদি আমরা আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেত যদি লিখতে না পারি, সমাণু যদি লিখতে না পারি তাহলে কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে কিছু পরামর্শ আছে, পরামর্শগুলো খুব ইম্পর্টেন্ট, এইটা একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে
আগে এই আণবিক সংকেতটাকে আগে স্টেপগুলো আমি একটু লিখি, স্টেপ বাই স্টেপ করে লিখবো। আণবিক সংকেতটাকে শনাক্তকরণ করতে হবে। সংকেত এটাকে আগে দেখতে হবে, এর গোত্র শনাক্তকরণ করতে হবে। আণবিক সংকেত থেকে গোত্র শনাক্তকরণ করতে হবে আগে। গোত্র শনাক্তকরণ করতে হবে। তার মানে এই যে আণবিক সংকেতটা দেয়া থাকবে, এই আণবিক সংকেতটা কোন কোন গোত্রভুক্ত বা কোন গোত্রকে নির্দেশ করে সেটাকে বুঝতে হবে। যদি আমরা সেটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু কোন কোন সমূহ দেখাবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে গোত্র যখন শনাক্তকরণ হয়ে যাবে তখন প্রথমে আমরা কার্যকরী মূলক সমাণু লিখব। কার্যকরী মূলক সমাণু আমরা লিখব, ঠিক আছে। তারপর যেটা আমরা লিখব সেটা হচ্ছে অবস্থান সমাণু লিখব। তারপরে ধাপে লিখবো আমরা অবস্থান সমাণুগুলো লিখব। এটা কিন্তু মেনটেন করতে হবে, যদি মেনটেন না করো তাহলে 2-4টা লেখার পর আর খুঁজে পাবো না যে আর কি কি হয়, অথচ অনেক কিছু হতে পারে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শিকল সমানুতাগুলো লিখব। শিকল সমানুগুলো আমরা লিখব, ঠিক আছে। শিকল সমানুগুলো লিখব। আর এখানে 2টা বিষয় মাথায় রাখবো সার্বিকভাবে। সেটা হচ্ছে যে যদি দ্বিবন্ধন থাকে, হ্যাঁ দ্বিবন্ধন থাকে, তাহলে আমরা দেখব যে জ্যামিতিক সমানুতা হয় কিনা। আমরা আসলে জ্যামিতিক সমানুতা এখনো পড়িনি, আমরা একটু পরে পড়ব। জ্যামিতিক সমাণু হয় কিনা। আর একটা বিষয় খেয়াল রাখবো যে যদি তোমার কাইরাল কার্বন থাকে, তাহলে দেখবো যে এখানে আলোক সক্রিয় সমাণু হয় কিনা। তো আমরা যখন কাইরাল কার্বন কাকে লিখে যখন বলবো তখন এগুলো খুব সহজে বোঝা যাবে। এই দুইটা বিষয় আমাদের একটু চেক করে দেখতে হবে যে যদি দ্বিবন্ধন থাকে তাহলে জ্যামিতিক সমাণু হয় কিনা, আর যদি কাইরাল কার্বন থাকে তাহলে আলোক সক্রিয় সমাণু হয় কিনা। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা গোত্র কিভাবে বুঝবো, আণবিক সংকেত থেকে গোত্র কিভাবে বোঝা যায়। গোত্র শনাক্তকরণ খুব সহজ। আমি ছোট্ট একটা তালিকা দিচ্ছি, ঠিক আছে। তো এইখানে একটু তালিকাটা একটু বলে দেই। সেটা হচ্ছে যে যদি আণবিক সংকেতটা এমন হয়, কিরকম হয়, যদি CnH2n+2 এইটাকে যদি সমর্থন করে তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে আমরা এখান থেকে যে যৌগগুলো পাবো সবগুলো হবে কি, অ্যালকেন জাতীয় হবে। এটা একটা কথা। আর ওরকমটা না হয়ে যদি এইরকম হয় যে CnH2n+2 ও যদি থাকে, তাহলে আমরা বুঝবো যে এই আণবিক সংকেত থেকে যে সমাণুগুলো পাওয়া যাবে সেগুলো অ্যালকোহল এবং ইথার জাতীয় হবে। অ্যালকোহল অথবা ইথার হবে। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে শুধু কার্বন এবং হাইড্রোজেন আছে, তাই এখানে শুধু হাইড্রোকার্বন গুলো পাওয়া যাবে, এখানে অ্যালকোহল পাওয়া যাবে না, কারণ ওএস নাই, ও নাই। বিশেষ করে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যাবে না, কারণ হ্যালোজেন নাই। অ্যালডিহাইড কিটোনও পাওয়া যাবে না, অ্যাসিডও পাওয়া যাবে না, এমিনও পাওয়া যাবে না, কারণ নাইট্রোজেন নাই। অন্যদিকে এখানে দেখা যাচ্ছে এখানে একটা অক্সিজেন আছে, একটা কার্বন আছে, একটা হাইড্রোজেন আছে। একটা অক্সিজেন থাকার কারণে অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন এই জাতীয়গুলো হতে পারে। তবে এই সমাণু যদি সাধারণ সংখ্যা যদি এরকম হয় তখন সাধারণত অ্যালকোহল এবং ইথার হয়। তাহলে প্রথমটা অ্যালকেন, তারপরটা হচ্ছে অ্যালকোহল ইথার। পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখবো, যদি CnH2n হয় তাহলে আমরা জানি এটা হচ্ছে অ্যালকিন হয়। এর সাধারণ সংখ্যা যদি অ্যালকিন অথবা মূলত চাক্রিক অ্যালকেন হয়। আর একই রকম ভাবে যদি এটা হয় যে CnH2nO হয়, তাহলে মোটামুটি নিচের এই 5 প্রকারের যৌগ হতে পারে। এক, অ্যালডিহাইড হতে পারে, অ্যালডিহাইড। 2 নাম্বার যদি হয় তাহলে হতে পারে অ্যালডিহাইড যেখানে সেখানে কিটোন হতে পারে। 3 নম্বরে কি হতে পারে, অসম্পৃক্ত। এগুলো আমরা উদাহরণ দিয়ে দেখবো। অসম্পৃক্ত অ্যালকোহল হতে পারে, অ্যালকোহল।
4 নম্বরে কি হতে পারে? অসম্পৃক্ত ইথার হতে পারে। 5 নম্বরে হবে কি? চাক্রিক ইথার হতে পারে। চাক্রিক ইথার হতে পারে। তাহলে যদি এই সাধারণ সংকেতকে কোনো সংকেতের সাথে যদি এই সাধারণ সংকেত ম্যাচ করে, তাহলে বুঝতে হবে ওই সংকেতটা এই গোত্রগুলোকে নির্দেশ করবে। আচ্ছা, তাহলে কয়টা গেল? মোটামুটি 4টা গোত্র চলে গেল। এরপর দেখো যে যদি 2টা অক্সিজেন থাকে তাহলে এগুলো অ্যাসিড হতে পারে। কি হতে পারে? অ্যাসিড, মানে কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি যদি 2টা অক্সিজেন থাকে তাহলে জৈব অ্যাসিড হতে পারে অথবা এস্টার হতে পারে। এস্টার হতে পারে। তবে 3টে অক্সিজেন থাকলে আবার অ্যানহাইড্রাইড হবে ইত্যাদি। আর যদি নাইট্রোজেন থাকে তাহলে অ্যামিন হতে পারে। আর যদি কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন 4টা যদি থাকে তাহলে বুঝতে হবে যে নাইট্রো যৌগ হতে পারে। নাইট্রো যৌগ হতে পারে। আর যদি শুধু কার্বন, হাইড্রোজেন এবং যদি নাইট্রোজেন থাকে তাহলে বুঝতে হবে যে এটা অ্যামিন হতে পারে। হ্যাঁ, তো এভাবে কিন্তু বোঝা যায় যে কোন কোন গোত্র হবে। এখন আমরা একটা প্র্যাকটিস করে করে ধীরে ধীরে শিখে ফেলি। তো প্রথমে মনে করা যাক যে একটা যৌগের আণবিক সংকেত, এখানে আমরা শুধু অ্যালকিনের জন্য আলোচনা করব না, ওটা তোমরা প্র্যাকটিস করবা বাসায়, অনেকগুলো দেওয়া হবে। মনে করো দেয়া থাকলো যে C3 ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট, C3 কেমিস্ট্রি, সেই হচ্ছে C3H6O। তো স্পষ্ট দেখা যাচ্ছে যে C3H6O এইটা মূলত আমাদের যে গোত্রকে নির্দেশ করে সেটা হচ্ছে যে ওই যে অ্যালডিহাইড কিটোন আমরা একটু আগে দেখলাম, যেটা যে অ্যালডিহাইড CnH2nO। তো এখানে হচ্ছে Cn n=3, এখানে n হচ্ছে 3। সেই হিসাবে এটা আমাদের অ্যালডিহাইড কিটোন, অসম্পৃক্ত অ্যালকোহল, অসম্পৃক্ত ইথার এবং চাক্রিক ইথার নির্দেশ করে। তাহলে এখান থেকে যৌগগুলো কিরকম হতে পারে? প্রথমে আমরা কার্যকরী মূলকগুলো লিখবো। তাহলে কার্যকরী মূলক লিখলে CH3 CH2 CHO হতে পারে। আর একটা কি হতে পারে কার্যকরী মূলক সহকারে লিখলে? CH3 CO CH3 হতে পারে। আর একটা কি হতে পারে? আর একটা এরকম হতে পারে CH3 C ডবল বন্ড, এখানে একটা H, এখানে একটা CH, এখানে একটা হচ্ছে OH, অসম্পৃক্ত অ্যালকোহল হতে পারে। আর কি হতে পারে? 4 নাম্বার, এখানে একটা লিখি 5 নাম্বার, CH3 হতে পারে, O হতে পারে, CH হতে পারে, ডবল বন্ড দিয়ে CH2 হতে পারে, অসম্পৃক্ত ইথার। আর কি হতে পারে? 6 নাম্বার মনে করা যাক হচ্ছে এরকম হতে পারে যে CH3 CH CH2 আর একটা এরকম চাক্রিক ইথার হতে পারে। প্রত্যেকটা যৌগে, এখানে যে 6টা যৌগ লেখা হয়েছে, 5টা যৌগ লেখা হয়েছে আপাতত, প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে C3H6O কিন্তু হচ্ছে তাদের আণবিক সংকেত, কিন্তু গাঠনিক সংকেতে এই কার্যকরী মূলকগুলো কিন্তু প্রত্যেক ভিন্ন ভিন্ন এবং এরা প্রত্যেক হচ্ছে কার্যকরী মূলক সমানতা। তো কার্যকরী মূলক সমানতা লেখার পর আমাদেরকে এখন ট্রাই করতে হবে এদের অবস্থান সমানতা হয় কিনা। তো একটা বিষয় হচ্ছে যে অ্যালডিহাইড এবং অ্যাসিড, অ্যালডিহাইড, হ্যাঁ, অ্যালডিহাইড এবং অ্যাসিড আমরা যখন নামকরণ যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে এক কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালডিহাইড সবসময় প্রান্তে থাকে, ফলে তাদের অবস্থান বলে দিতে হয় না, এই জন্য অর্থাৎ এদের অবস্থান সমানু হয় না। এখন কিটোনের অবস্থান সমানু হয় না, এর হয় মূলত মেটামারিজম হয়, এর আবার অবস্থান হয় না, এর অবস্থান হয় না, এর হয় মেটামারিজম, মেটামারিজম। কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো মাত্র 3টা কার্বন আর CO কে মাঝখানে থাকতে হবে, তার মানে এখানে এর মেটামারিজম পাওয়া যাবে না। এই ক্ষেত্রে একটা কি হতে পারতো? এই ক্ষেত্রে একটা যৌগ এরকম হতে পারতো যে CH2 ডবল বন্ড CH2OH হতে পারতো। এক্ষেত্রে দ্বিবন্ধের অবস্থানটা চেঞ্জ করলাম। এখন দ্বিবন্ধের অবস্থান চেঞ্জ করলাম, ঠিক আছে, 6 7। একটা যৌগ হয়তো এরকম হতে পারতো যে CH2 ডবল বন্ড C, এইখানে একটা OH আর এইখানে হচ্ছে একটা CH3। মজার বিষয়। তো এখান থেকে আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি এই যৌগটার নাম করি, এই যৌগটার নাম কি হচ্ছে? এটার নাম হচ্ছে 1 2 3 হচ্ছে প্রোপ। হ্যাঁ, প্রোপ, প্রোপ 1 ইনল, এটা হচ্ছে প্রোপিনল বা প্রোপ 1 ইনল। আর এইটা কি হচ্ছে? এইটা হচ্ছে 1 2 3, তাহলে এইটা হচ্ছে প্রোপ। এই যৌগটা হচ্ছে প্রোপ, প্রোপ বাট 1 ইন আর হচ্ছে 2 অল।
প্রোপ 1 ইন টু অল, তার মানে 3 নম্বর যৌগ এবং 6 নম্বর 7 নম্বর যৌগটা এক না, এরা পরস্পর কিন্তু সমান হবে। তো এই যে এবার অবস্থান কিন্তু ভিন্নকে লেখা হচ্ছে, এই ইথারের অবস্থান ভিন্ন করার কোনো চান্স নাই, কারণ দ্বিবন্ধন এই দুইটার মাঝখানে ছাড়া কোথাও যেতে পারবে না। এইটার ক্ষেত্রে একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে যে আমরা যদি আর নাম্বারটা লিখি তাহলে লিখতে পাবো এভাবে যে CH2 CH2 CH2, এখানে একটা অক্সিজেন আর এই ইথারের সাথে একটা অক্সিজেন, এখানে 1 এবং 2 নম্বরের সাথে অক্সিজেনটা যুক্ত হয়েছে হয়ে ইপোক্সাইড গঠন করছে, এখানে 1 এবং 3 নম্বরের সাথে যুক্ত হয়ে কার্বন সাথে যুক্ত হয়ে ইপোক্সাইড গঠন করছে। তাহলে এটা একটা গেল, তাহলে এর তো আর কিছু হচ্ছে না, এর শাখা হওয়ারও কোনো চান্স নাই। তাহলে এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের আণবিক সংকেত যদি C3H6O হয়, তাহলে তার সমাণু সংখ্যা কত হচ্ছে, তাহলে তার সমাণু সংখ্যা হচ্ছে মোটামুটি 8টা লিখেছি, সমাণু সংখ্যা হচ্ছে 8টি। তো এই হচ্ছে বিষয়টা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে যে C4H8O এর সমাণু কয়টা হয় তোমরা সেটা বের করবে। তো আশা করি খুব একটা সমস্যা হবে না। তো এভাবে তোমরা সমাণুগুলো লিখবে। আমরা বরং আর প্র্যাকটিস না করে ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। আসলে অনেকে বলে যে সমানুতার আসলে একটা ট্রিক্স দেখাবো, শর্টকাট দেখাবো, এমন একটা নিয়ম বলবো সবগুলো হবে, আসলে এরকম কিছু হয় না, সব ভুয়া। সব ভুয়া কেন? কারণ সমানতা নির্ণয়ের এমন কোনো শর্টকাট ট্রিক্স নাই, বিশেষ করে গ্রাফিক সমতা নির্ণয়ের, যেখানে একটা সাধারণ সূত্র দিয়ে সকল যৌগের ক্ষেত্রে সমাণুর সংখ্যা নির্ণয় করা যায়। কারণটা কি? কারণ এখানে ছোট্ট একটা ডাটা দেখো, ডাটাটা খুবই বেদারিং ডাটা। সেটা হচ্ছে যে যখন C4H10 হয় তখন সমাণু হয় মাত্র 2টা, ওইটাই যখন মনে করা যাক যে C10H22 হয় তখন সমাণু হয় 75টা। ঠিক আছে? তো একটা বিষয় হচ্ছে যে এরপরে যখন C20 হয়, C30 তখন 3,66,319টা হয়। কার্বন সংখ্যা 20 হলে অ্যালকেনের ক্ষেত্রে 3,66,319টা সমাণু পাওয়া যায়। আর কার্বন সংখ্যা যখন 40 হয় তখন সমাণু কতগুলো হয় এটা তোমরা বাসায় বসে বসে এই সংখ্যাটা বললেও কত হয়। তবে এদের ক্ষেত্রে একটা বিষয় একটা বলা যায় যে অ্যালকেনগুলোর C1 থেকে C7 এই পর্যন্ত একটা সাধারণ নিয়ম একটা বলা যায়, সেটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার n-4 প্লাস 1, এদের সমাণু সংখ্যা হচ্ছে এত। ঠিক আছে? সেটা কেমন? মনে করা যায় যে একটা সংকেত হলো এরকম যে C5H12 এর সমাণু কয়টা, তাহলে এর সমাণু সংখ্যা যদি আমরা বের করতে চাই, এখানে n ইকুয়াল টু হচ্ছে 5, n ইকুয়াল যদি 5 হয় তাহলে এই সাধারণ সংকেতে যদি এখন আমরা যদি এখন বসিয়ে দেই তাহলে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে 2 আর হচ্ছে 5 মাইনাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 1। ঠিক আছে? মানে হচ্ছে 3টা। তো আসলে কিন্তু তাই, এখানে আমরা দেখতেছি যে C5H12 এটার সমান হচ্ছে 3টা। বা C7 এর যদি কথা বলি তাহলে বলা যাবে যে এভাবে যে 2 টু দি পাওয়ার হচ্ছে 7 মাইনাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 1, মানে হচ্ছে 2 এর উপর হচ্ছে 3 প্লাস হচ্ছে 1, মানে হচ্ছে 8 আর 1 হচ্ছে 9। তাহলে C7 থাকলে হয় 9টি, C7 থাকলে হয় 9টি, আসলে হয়। তো এইটাকে একটু মনে রাখতে পারো। কিন্তু C8 এর ক্ষেত্রে আবার এটা খাটবে না, এটা অনলি C1 থেকে C17, তার মধ্যে C1 তো কখনো সমাণু দেখাবে না, C2 ও দেখাবে না, C3 ও দেখাবে না, C4 থেকে শুরু হয়, C4 হইলে হয় একটা, 2টা। ঠিক আছে? C4 হলে কিভাবে হয়, এখানে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, এরকম করে হয় আর কি। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, সমুদ্রে তোমরা এনজয় করেছো। বিশেষ করে আমরা আপাতত গ্রাফিক সমুদ্র শিখলাম, এরপরে আমরা যে সমাণু দেখবো সেটা হচ্ছে S2 এর সমাণু বা স্থানিক সমাণু। থ্যাংক ইউ ভেরি মাচ।